অনেক বেলায় সে গ্রামে ফিরে, দেখতে পায় বাড়িতে অতিথি এসেছে। কপিলার স্বামী শ্যামা দাস, লম্বা চওড়া প্রকাণ্ড জোয়ান মানুষ, ঘাড় ছোঁয়া বাবরি চুল মাথায়, বোচা নাকটার নিচে একজোড়া উদ্ধত গোঁফ, খুঁটিতে ঠেস দিয়ে বসবার ভঙ্গি দেখলে মনে হয় বিশ্বজগতে কারও সে তোয়াক্কা রাখে না। কুবেরের মুখখানা ম্লান হয়ে যায়। কে জানে কেন এসেছে শ্যামা দাস। শ্যামা দাসের আসবার উদ্দেশ্য জানতে বেশি দেরি হলো না। এ পক্ষের বউটা তার মরে গেছে, কপিলাকে সে নিয়ে যাবে। কখন যাবে? বেলা পড়ে এলে একসময় রওনা হওয়া যাবে। সেজন্য কি কুবের যদি খাতির করে একটা দিন থেকে যেতে বলে, তাতেও শ্যামা দাসের আপত্তি নেই। বসে বসে তারা কথাবার্তা বলে। কপিলা একসময় এসে ফিসফিস করে স্বামীর কানে কানে কি যেন সব গোপনে কথা বলে, তারপর হেসে চলে যায়। পিসির ঘরে ঢুকবার আগে মুখ ফিরিয়ে চোখের একটা দুর্বোধ্য ইঙ্গিত করে। এত বেলায় কুবের ফিরে এসেছে। কই, খাওয়ার কথা তো কপিলা কিছু বলল না। কুবেরের ক্ষুধা তৃষ্ণার কথা মনে রাখবার প্রয়োজন কি কপিলার ফুরিয়ে গিয়েছে? গোপীর কথাও তো কিছু সে জিজ্ঞাসা করল না। গায়ের চামড়াটা কুবেরের আজ বড় খসখস করছিল। অনেকদিন তেল মাখা হয়নি। শ্যামা দাস এসেছে বলেই কপিলা বোধহয় আজ চুলে আবার জবজবে করে নারকেল তেল দিয়েছে। কালো একটা বোতলে বিলাসিতার এই উপকরণটি কপিলা সর্বদা মজুত রাখে। একটা কিছু উপলক্ষ পেলেই বোতলটা কাত করে মাথায়। শ্যামা দাসকে বসতে বলে কুবের কপিলার কাছে একটু তেল চাইল। কপিলা করল কি, রাতবার তেল রাখা বাঁশের পাত্রটি এনে বলল, ধরো মাঝি, হাত পাতো। কুবের হাত পাতলে পাত্রটা সে একেবারে উপুড় করে ধরল। এক ফোঁটা তেলও কুবেরের হাতে পড়ল না। কপিলা বলল, আই গো আই, তেল তো নাই। বলে কি হাসি কপিলার। কুবের কথাটা বলল না। বাঁশের পাত্রটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে এই দুপুরবেলা অভুক্ত অবস্থায় গ্রামের ভিতরে গিয়ে 2 পয়সা তেল কিনে আনলো। কপিলাকে দেখিয়ে দাওয়ায় বসে সর্বাঙ্গে ঘষে ঘষে বহুক্ষণ ধরে সে তেল মাখল। নিজের দেহটিকে সে যেন কপিলার চুলের মতোই তেলে জবজবে করে ছাড়বে। সারা দিন কপিলার সঙ্গে সে কথা বলল না, কিন্তু সন্ধ্যার পর মাছ ধরতে যাওয়ার সময় তামাকের গোলাটা সঙ্গে নিতে ভুলে গেল। নৌকোয় গিয়ে একাশে বসে রইল প্রতীক্ষায়। একসময় গণেশ ও ধনঞ্জয় এসে তার সঙ্গে যোগ দিল। তারপর মৃদু জ্যোৎস্নায় পদ্মার রহস্যময় বুকে নৌকা ভেসে গেল, কিন্তু তামাক পৌঁছে দিতে কেউ এলো না। পরদিন কপিলাকে সঙ্গে করে শ্যামা দাস চলে গেল। ইলিশের মরশুম শেষ হয়ে গেল। ধনঞ্জয়ের 3টি নৌকো ইলিশ মাছ ধরার কাজে লাগানো হয়েছিল। একটিতে থাকতো সে নিজে, অন্য দুটিতে তার 2 ছেলে। আশ্বিনের ঝড়ে একটি নৌকো ভেঙে গিয়েছে। একবার একটি নৌকো সে রাখলো মাছ ধরার জন্য, অন্যটি লাগানো হলো ভাড়া খাটবার কাজে। ছেলেরা মাছ ধরবে, নিজে এসে একজন মাঝিকে নিয়ে নৌকো বাইবে। কুবেরকে ধনঞ্জয় পছন্দ করে না। গণেশকে সে তার নৌকার মাঝি হতে বলল, কিন্তু গণেশ কিনা বোকা, সে গেল পরামর্শ জিজ্ঞাসা করতে কুবেরের কাছে। কুবের রেগে বলল, যা যা, খাট গিয়া আজান খুড়ার নাই, আমারে জিজ্ঞাস কেন? আজান খুড়া বেশি আপনার না তোর? কুবের অনুমোদন না করলে তা হবার নয়। গণেশ ধনঞ্জয়কে বলে এলো তার নৌকোয় একা সে মাঝির কাজ করবে না। কুবের যদি করে তবেই সে করবে, নতুবা নয়। শুনে ধনঞ্জয় বলল, যা মর গিয়া তবে, 50 জনা মাঝি রাখুম। কলে জাহাজ পাইছস না?
গণেশ তা জানে না। চিরদিন সে কুবেরের কথায় নির্ভর করে এসেছে। কলের জাহাজ হোক আর ছোট পানসি হোক, কুবের যেখানে নেই গণেশও নেই সেখানে। কুবেরের দাওয়ায় বসে সে নিশ্চিন্ত মনে তামাক টানতে লাগলো, আর কুবের গম্ভীর নিশ্চিন্তিত মুখে ভাবতে লাগলো এবার কি করবে। মাঝিগিরি সে করবে সন্দেহ নেই, তবু গম্ভীর চিন্তিত মুখে অন্য কিছু করা যায় কিনা ভাবতে কুবের চিরদিন বড় ভালোবাসে। কপিলা চলে যাবার পর ক্রমে ক্রমে কুবেরের অভাব বেড়েছে। ঘরের লক্ষ্মী যেন চলে গিয়েছে কপিলার সঙ্গে। পরিপূর্ণভাবে ক্ষুধার নিবৃত্তি আর হচ্ছে না। সময়টা পর্যন্ত পড়েছে খারাপ। জিনিসপত্রের দাম চড়ে গিয়েছে। বর্ষায় একটা ফসল নষ্ট হয়েছিল। পাটের কল্যাণে আমন ধানের ফসলও হয়েছে কম। চাষিদের ঘরে ধান নেই, টাকা নেই, আছে পাট। কুবেরের ঘরে কিছুই নেই। পাটের উপর চাষির অনিশ্চিত মরণ বাঁচন। কুবেরের জীবন ধারণ সুনিশ্চিত মাঝিগিরিতে, সেটা ভালো মতো জুটছে না। একটা নৌকো যদি কুবেরের থাকতো, পদ্মার ঘাটে ঘাটে, তবে সে কুড়িয়ে বেড়াতে পারত জীবিকা। পরের নৌকায় লগি ঠেলতে পারবার ভরসায় বসে থাকতে হতো না। ভোরবেলা এখন নদীর বুক জুড়ে থাকে কার্তিকের কুয়াশা। যদিও অগ্রহায়ণ এসে গিয়েছে, জলের তল থেকে মাঠ ঘাট মাথা তুলেছে। কোথাও রবি শস্যের চারা উঁকি দিয়েছে, কোথাও সবে শস্য বীজ বপন করা হয়েছে। রাত্রে অল্প অল্প শীত করে, কাপড় গায়ে দিতে হয়। কুবেরের মন বড় খারাপ, কিছু ভালো লাগে না। গোপী হাসপাতাল থেকে ফিরে এসেছে। ভাঙা হাঁটুটা তার শক্ত হয়ে গিয়েছে, সে হাঁটতে পারে না। ভবিষ্যতে আবার কোথায় হাড় ভেঙে ঠিক করে দিলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হয়তো সে হাঁটতে পারবে। চলনটা স্বাভাবিক হবে না কোনোদিন। যুগলকে জামাই করার আশা আর নেই। মেয়ের বিবাহ দেবার এবং সেই উপলক্ষে কিছু টাকা পাবার ভরসাও লুপ্ত হয়ে গিয়েছে। কি উপায় হবে গোপীর? রাসু মাঝে মাঝে আসে, বেশ বুঝতে পারা যায়। গোপীর অবস্থা দেখে সে বড়ই দুঃখিত হয়েছে। গোপীর হাঁটুর ভবিষ্যৎ সম্বন্ধে ডাক্তার কি বলেছে রাসু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে। এক একদিন টিপে টিপে নিজেই পরীক্ষা করে দেখতে যায়। কি সন্তর্পণে সে যে স্পর্শ করে গোপীর হাঁটু। মালা হঠাৎ রাসুকে বড় খাতির করতে আরম্ভ করেছে। যুগল অবস্থাপন্ন লোক, গোপীর দিকে সে আর ফিরেও চাইবে না। চালচুলোহীন রাসু হয়তো গোপীকে গ্রহণ করতে পারে। বড় দোটানায় পড়েছে রাসু। আজ সে চাইলেই গোপীকে পায়, এক পয়সা পণও তাকে দিতে হবে না। কিন্তু সে কি এই গোপীকে চেয়েছিল, এই পঙ্গু মেয়েটাকে? খোঁড়া মালাকে নিয়ে কুবের সংসার পেতেছে। অসুখী কুবের নয়, দারিদ্র্যের পীড়নে সে কষ্ট পায় বটে, কিন্তু পারিবারিক জীবনটি তার কামনা করবার মতো। গোপীকে নিয়ে হয়তো সে এমনি সুখের সংসারই পেতে বসতে পারবে। তবু মনটা খুঁতখুত করে রাসুর। খোঁড়া বউ, হয়তো জীবনে কোনোদিন সে উঠে দাঁড়াতে পারবে না। যদি পারেও লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। পায়ের পঙ্গুত্বের জন্য দেহের হয়তো তার পুষ্টি হবে না, চিরকাল কুৎসিত দেখাবে তাকে। শেষ পর্যন্ত গোপীর পায়ের অবস্থাটা কি দাঁড়ায় দেখে কর্তব্য নির্ণয় করার জন্য প্রতীক্ষা করাও বিপজ্জনক। হাসপাতালের ডাক্তার যদি পাটিকে ঠিক আগের মতো করে দেয়, মরা মানুষ বাঁচায় ডাক্তার। কত ওষুধ, কত যন্ত্রপাতি ডাক্তারের, একটা ভাঙা পা ঠিক করে দেওয়া তার পক্ষে কঠিন নয়। তখন রাসুকে কি আর কুবের জামাই করতে চাইবে? আফসোস করে মরতে হবে রাসুকে তখন। সাইরা যাইব কয় নাই ডাক্তার? রাসু জিজ্ঞাসা করে। হ, কুবের জবাব দেয়। কিন্তু একথা রাসু বিশ্বাস করতে পারে না। গোপীর পা যে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, রাসুকে তা বিশ্বাস করাতেই এত বেশি আগ্রহ দেখায় কুবের যে রাসু সন্দিগ্ধ হয়ে ওঠে।
হঠাৎ একদিন সে করে কি চলে যায় আমিন বাড়ি। হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, বলে যে সে গোপীর আত্মীয়। কোনো মতেই কি গোপীর পাটি আগের মতো করে দেওয়া যায় না? ডাক্তারের সামনে হাত জোড় করে সে দাঁড়িয়ে থাকে। কত ব্যাকুল, কত উৎকণ্ঠিত আত্মীয় সে গোপীর। না, গোপীর দরদি আত্মীয়কে ভরসা দিতে পারেন না ডাক্তার। রাসু চিন্তিত মুখে গ্রামে ফিরে আসে। আবার সে দেখতে যায় গোপীকে। শীতের কুয়াশার মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে মেয়েটা। শীর্ণ রোগা মুখখানাতে জলজল করছে দুটো চোখ। একটা খড়ের পুটুলির উপর ভাঙা পাটি রেখে এলিয়ে পড়ে আছে বিছানায়। রাসু মমতা বোধ করে। ময়নাদ্বীপে একে একে স্ত্রী পুত্রকে হারিয়ে যে নিষ্ঠুর বেদনায় বুক তার দীর্ণ হয়ে গিয়েছিল, তেমন বেদনা লক্ষ স্ত্রী পুত্রকে হারিয়েও আর সে কোনোদিন অনুভব করবে না। গোপীর ভাঙা পাখানা দেখলে মনটা শুধু কেমন করে ওঠে। একদিন সকালে হোসেন মিয়া কবিরের বাড়ি এলো। মৃদু মৃদু হেসে সে জিজ্ঞাসা করল, কাম মেলে নাই কবির ভাই? কুবের মাথা নেড়ে বলল, না। হোসেন মিয়া বলল, জান দিয়া তোমাকে দরদ করি, কেমনে ভালা করুম তোমাকে হুঁস থুই কুবের ভাই, কাম করবা আমার লাই? মনে মনে কুবের ভয় পেল। কি মতলব করেছে হোসেন মিয়া? যেচে কাজ দিতে চায় কেন? হোসেন মিয়ার উপকার গ্রহণ করলে শেষ পর্যন্ত মঙ্গল নাই, কুবের তা ভালো করেই জানে। কোন স্বার্থ সাধবার জন্য কবে কাকে হোসেন মিয়ার প্রয়োজন হয় তাই শুধু কেউ জানতে পারে না। কুবের একবার ভাবল, না, হোসেন মিয়ার নৌকায় সে কাজ করবে না। কিন্তু এ কথা বলা যায় না। লোকটা মৃদু হাসি ভরা মুখের দিকে চেয়ে যত ভয় করে কুবেরের, সেই ভয়ের তাড়নাতে ওকেই যেন জড়িয়ে ধরবার প্রয়োজন তত বাড়ে। তাছাড়া আজ পর্যন্ত ক্ষতি সে কিছুই তার করেনি, বরং উপকার করেছে অনেক। কুবের জোর করে আগ্রহ দেখিয়ে বলল, হোসেন মিয়ার নৌকায় কাজ পেলে সে পড়তে যায়। সে যেন জানতো না কুবের রাজি হবে। এমন ভাবে হোসেন খুশি হয়ে গেল। মানুষ বাস করার কত কায়দাই লোকটা জানে। কি কাজ করতে হবে কুবেরকে, কি সে পাবে, এসব কথা কিছুই উঠল না। হোসেন শুধু বলল, মাঝে মাঝে 10-15 দিনের জন্য কুবেরকে বাড়ি ঘর ছেড়ে যেতে হবে। যেতে হবে পদ্মার দূরতম বন্দরে, যেখানে যেখানে হোসেন মিয়ার বাণিজ্য আছে। কিসের বাণিজ্য হোসেন মিয়ার? কে তা জানে? কে সে প্রশ্ন করবে? কুবের শুধু সায় দিয়ে গেল। তার আপত্তি নেই। সপরিবারে ময়নাদ্বীপ যাওয়া ছাড়া যেখানে যেতে বলুক কুবের সেখানেই যাবে। যা করতে বলুক তাই করবে। প্রতিদানের জীবিকা পেলেই হলো। গণেশের কথাটা কুবেরের মনে পড়ছিল। তার জন্য ধনঞ্জয়ের নৌকায় একাশে কাজ নেয়নি। আজ গণেশকে ফেলে হোসেন মিয়ার নৌকায় কাজ নেওয়া তার কি উচিত হবে? কুবের উসখুস করে। গণেশের কথাটা বলতে গিয়ে মুখে আটকে যায়। বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে যদি তার নিজের কাজটা ফসকে যায়। তাছাড়া তার সঙ্গে গণেশ ও হোসেন মিয়ার খপ্পরে এসে পড়বে, এটা কুবেরের ভালো লাগছিল না। তবু গণেশেরও একটা উপায় হওয়া চাই। ঢোক গিলে কুবের জিজ্ঞাসা করল, গণেশকে নিতে পারে না হোসেন মিয়া? গণেশ বলবান, পাকা মাঝি গণেশ। বুদ্ধিটা একটু ভোঁতা বটে, কিন্তু জেলে পাড়ায় ওর মতো লগি ঠেলতে, দাঁড় টানতে আর কেউ পারে না। হোসেন বলল, ডাইক্কা আনবা গণেশেরে? এখন? হ, যাও, বাতচিত কইরা যাই। কুবের অনিচ্ছার সঙ্গে উঠে গেল। হোসেন মিয়াকে একা বাড়িতে রেখে যেতে তার ভরসা হয় না। গণেশকে নিয়ে ফিরে এসে সে দেখলো ইতিমধ্যে সংবাদ পেয়ে আমিনউদ্দি এসে হোসেন মিয়ার কাছে বসেছে। আমিনউদ্দিকে দেখলে চিনতে পারা যায় না। কয়েকদিন আগে জহরের ছেলের সঙ্গে মেয়েটার সে বিবাহ দিয়েছে। স্ত্রী পুত্রের অপমৃত্যুর পর এত তাড়াতাড়ি মেয়ের বিবাহ দিতে সকলে তাকে বারণ করেছিল। কারো কথা সে শোনেনি। যেটুকু বন্ধন ছিল তাও সে অধীর হয়ে চুকিয়ে ফেলেছে। এবার সে কি করবে সেই জানে। কুবেরকে দেখে আমিনউদ্দি বলল,
মায়নাদীপি যামু গিয়া কবির, কাইজা মনে থইও না, কসুর মাপ কইরো ভাই। ময়নাদীপি যাবা কেন? কই যামু না তো। কুবের ও গণেশ অভিভূত হয়ে আমিনুদ্দির দিকে চেয়ে রইল। সকলকে হারিয়ে রাসু একদিন ময়নাদ্বীপ থেকে ফিরে এসেছিল। এখানে সকলকে হারিয়ে আমিনুদ্দি আজ ময়নাদ্বীপে যাচ্ছে। আমিনুদ্দিকে ওখানে নেওয়ার জন্য হোসেন অনেক দিন হতে চেষ্টা করছিল। এতদিনে তার মনস্কামনা পূর্ণ হলো। হোসেনের কোনো ইচ্ছা কি অপূর্ণ থাকবার নয়? ভয়ে তারা হোসেন মিয়ার দিকে তাকাতে পারে না। মনে হয় আশ্বিনের ঝড় নয়, হোসেন মিয়াই আম গাছ ফেলে আমিনুদ্দির কুটিরখানি চূর্ণ করে দিয়েছিল। লোকে যে বলে কোনো কোনো মানুষের ভূত প্রেতের উপর কর্তৃত্ব থাকে, হোসেনেরও তাই আছে কিনা কে জানে। একদিন রাত্রে সে যে হোসেন মিয়ার পকেট থেকে পয়সা চুরি করেছিল, সে কথা মনে করে কুবেরের বুকের মধ্যে ঠিপ ঠিপ করতে থাকে। এমন অলৌকিক শক্তি যার, সে কি টের পায় নাই চুরির কথা? ঘরে চালা হয়তো নয়, হয়তো হোসেনের পোষমানা অন্ধকারের অশরীরী শক্তি সেদিন গোপীর হাঁটু ভেঙে দিয়েছিল। বাড়ি ছিল না বলেই কুবের সেদিন বেঁচে গিয়েছিল নিজে। মেঘলা অমাবস্যার অন্ধকারের মতো অতল কুসংস্কার নাড়া খেয়ে কিছুক্ষণের জন্য কুবেরের মনকে আচ্ছন্ন করে রাখে। খানিক পরে আমিনুদ্দি উঠে গেল। তখন হোসেন কুবের ও গণেশকে বোঝাবার চেষ্টা করল, ময়নাদ্বীপে গিয়ে মঙ্গলই হবে আমিনুদ্দের। এখানে শোকে দুঃখে কাতর হয়ে থাকবে লোকটা। তার চেয়ে সেখানে গিয়ে আবার বিবাহাদি করে ঘর সংসার করা কি ভালো হবে না ওর পক্ষে? ময়নাদ্বীপ কি সেরকম আছে এখন? জঙ্গল সাফ হয়ে এখন সেখানে নগর বসেছে। হোসেন মিয়া চলে গেলে গণেশ ও কুবের বসে বসে অনেকক্ষণ গল্প করল। ভবিষ্যতের সব জল্পনা কল্পনা। চাকরি পেয়ে দুজনেই খুশি হয়েছে। দেনা পাওনার ব্যাপারে হোসেন মিয়া কৃপণ নয়। কোথায় কোথায় যেতে হবে লগি ঠেলা ছাড়া আর কি তাদের দিয়ে হোসেন মিয়া করিয়ে নেবে, এখন শুধু তাই তাদের ভাবনা।